রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। স্বাগতম স্কেয়ারি টেলস 2.0-তে। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। যুক্তির শীতল আলোয় আর অবিচল অনুসন্ধানে আজ আবার উন্মোচিত হবে এক চাপা দেওয়া সত্য। শুনুন মন দিয়ে, কারণ এ শুধু গল্প নয়, এ ব্যোমকেশের এক সত্যান্বেষণ। শহর কলকাতার এক বৃষ্টি ভেজা গভীর রাত। শহরে বাইরের ঝিঁঝি পোকার ডাক এবং ব্যাঙের ডাক বৃষ্টির তোড়ে কখন থেমে গিয়েছে বোঝা দায়। ঘড়ির কাঁটা এখন 1টা ছুঁই ছুঁই। হেমন্ত চৌধুরী তার খাটের ওপর আধশোয়া হয়ে বসে আছেন। ওনার বাড়ির ড্রয়িং রুমের পুরনো আমলের গ্র্যান্ডফাদার ক্লকটা তখন টিকটিক করে মৃদু শব্দ করে বেজে চলেছে। ঘরের কোণে একটা টিমটিমে নাইট ল্যাম্প জ্বলছে, যা অন্ধকারের চেয়ে রহস্যই বেশি তৈরি করেছে। তার বুকটা টিপ টিপ করছে। প্রতি রাতে ঠিক এই সময়েই সেই নারকীয় ঘটনাটা ঘটে। প্রতিদিন তিনি একটি অদ্ভুত ঘটনার জন্য ঘুমোতে পারেন না। আতঙ্কে তার চোখের পাতা মেলা ভার। তিনি বিছানায় ধপ করে উঠে বসে 1 গ্লাস জল খেলেন। তারপর ভাবছেন শুতে যাবেন। ঠিক সেই সময় হঠাৎ ড্রয়িং রুমের সেই বিশাল গ্র্যান্ডফাদার ক্লকের ভারী দুলুনির শব্দ পাল্টে গেল। টিক টিক শব্দটা যেন ক্রমে আরও দ্রুত হচ্ছে, ঠিক যেন কোনো মুমূর্ষু মানুষের হৃদস্পন্দন। হেমন্তবাবু কান খাড়া করলেন। হঠাৎ নিস্তব্ধতা চিড়ে একটা শব্দ এলো। প্রথমে খুব মৃদু, যেন কেউ দূর থেকে ফুঁপিয়ে কাঁদছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শব্দ ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। একটা তীক্ষ্ণ যান্ত্রিক আর্তনাদ। মনে হলো দেওয়ালে দেওয়ালে সেই কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়ে তার কানের পর্দা ছিঁড়ে ফেলতে চাইছে। হেমন্তবাবু কানে হাত দিয়ে আর্তনাদ করে উঠলেন, কে কে কাঁদছে? কে ওখানে? ঠিক তখনই তার নজর গেল তার ঘরের সামনের সাদা দেওয়ালটার দিকে। নাইট ল্যাম্পের ক্ষীণ আলোয় তিনি যা দেখলেন, তাতে তার ধমনীর রক্ত হিম হয়ে গেল। দেওয়ালের ওপর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে। না, কোনো ক্ষত নেই, কোনো উৎস নেই, শুধু শূন্য থেকে যেন তরল রক্ত চুঁইয়ে পড়ছে। রক্তের সেই লাল ছোপগুলো ক্রমে বড় হতে হতে নিচের দিকে গড়িয়ে আসছে। হেমন্তবাবুর মনে হলো তার মৃত স্ত্রী যেন দেওয়ালের ওপার থেকে হাত বাড়িয়ে তাকে ডাকছেন। রক্তের সেই গন্ধহীন কিন্তু দৃশ্যত ভয়ঙ্কর উপস্থিতি তাকে গ্রাস করতে চাইল। কান্নার শব্দটা এখন বিকট চিৎকারে পরিণত হয়েছে। হেমন্তবাবু খাট থেকে নামার চেষ্টা করলেন, কিন্তু তার শরীর পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। তার মনে হলো ঘরের বাতাস ফুরিয়ে আসছে, যেন এক অদৃশ্য হাত তার গলা টিপে ধরছে। দেওয়ালের সেই লাল রং যেন তার চোখের ওপর দপদপ করতে লাগলো। অরিন্দম, কথা ধর। কে আছো? কে আছো? বাঁচাও! ও আমাকে শেষ করে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কে আছো? ছুটে আছো, আমাকে বাঁচাও। হেমন্তবাবুর কণ্ঠস্বর গলায় আটকে গেল। হৃদযন্ত্রের অসহ্য যন্ত্রণায় তার মুখ নীল হয়ে উঠল।
দেওয়ালের সেই রক্ত আর কানের ভেতরে সেই অমানসিক চিৎকার এক হয়ে মিশে গেল তার চোখের সামনে। মাথার ভেতরটা যেন সহসা শূন্য হয়ে গেল তার, আর পরক্ষণেই জ্ঞান হারিয়ে তিনি লুটিয়ে পড়লেন মেঝেতে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর ড্রয়িং রুমে সেই দানবীয় ঘড়ির পেন্ডুলামটা আগের মতোই দুলছে, যেন এক অশুভ সংকেত। আজ শনিবার সকাল। কাল রাতে বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য আজ কলকাতার আকাশটা সকাল থেকেই গুমোট মেরে আছে। মেষবাড়ির জানলার বাইরে আমি তাকিয়ে দেখছিলাম রাস্তার ধারের একটা নেড়ি কুকুর মিছিমিছি রাস্তার ধুলো শুঁকে বেড়াচ্ছে। আমার প্রাণপ্রিয় বন্ধু ব্যোমকেশ তখন আরামকেদারায় আধশোয়া হয়ে হাতে একটা পুরনো বই নিয়ে মগ্ন। তামাকের ধোঁয়ায় ঘরটা বেশ খানিকটা আচ্ছন্ন। পুঁটিরাম চা দিয়ে গিয়েছে অনেকক্ষণ, কিন্তু ব্যোমকেশের সেদিকে ভ্রুক্ষেপ নেই। চাটা প্রায় ঠান্ডাই হতে চলেছে। ব্যাপারটা আমি বলতে যাব ঠিক এমন সময় বাইরের দিক থেকে হঠাৎ সিঁড়িতে ভারী জুতোর শব্দ শোনা গেল। কেউ একজন বেশ দ্রুত গতিতে উঠে আসছেন। একটু পরেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন এক বৃদ্ধ, গৌরবর্ণ চেহারা, পরনে ধোপদুরস্ত ধুতি আর আদ্যির পাঞ্জাবি। কিন্তু তার চোখের কোণে যে আতঙ্কের ছাপ, তা আড়াল করার মতো কোনো আবরণ তার কিন্তু ছিল না। ভদ্রলোক ঘরে ঢুকেই ধপাস করে সোফায় বসে পড়লেন। ভদ্রলোক যে ভীষণ আতঙ্কগ্রস্ত এবং ভয় পেয়েছেন সেটা ওর অবস্থা দেখেই বেশ বোঝা যাচ্ছে। ব্যোমকেশ বইটা পাশে রেখে শান্ত চোখে তাকালো। আসুন মিস্টার চৌধুরী, আপনার জন্য জল আনতে বলবো কি? ভদ্রলোক অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালেন। বুঝতে পারলাম তিনি একটু হকচকিয়ে গিয়েছেন। নাম না বলেই যে নিজের পরিচয় ওর মুখ থেকে শুনবেন সেটা হয়তো তিনি আশা করেননি। তাই একটু অবাক হয়েই তিনি বললেন, আপনি আমাকে চেনেন? ব্যোমকেশ মৃদু হাসল। তারপর ওনার বুক পকেটের দিকে ইঙ্গিত করে দেখিয়ে বলল, আরে চিনব না কেন? ভারতের অন্যতম সেরা রিটায়ার্ড প্রত্নতাত্ত্বিক হেমন্ত চৌধুরীকে কে না চেনে? তাছাড়া আপনার পাঞ্জাবির পকেটে ওই যে আপনার একটা ভিজিটিং কার্ডের ওপরের অংশে আপনার নাম দেখা যাচ্ছে, আর সেটার পেছনে যে ম্যাগনিফাইং গ্লাসটা উঁকি দিচ্ছে, আর আঙুলের ডগায় লেগে থাকা ধুলো, তা ওনার ঘরের কোনো পুরনো জিনিস নেড়েচেড়ে দেখার ফল আশা করি। ওগুলোই আপনার পরিচয় স্পষ্ট করে দেয়। কিন্তু আপনি এত আতঙ্কিত কেন, সেটা একটু খুলে বলবেন? হেমন্তবাবু একটু ধাতস্থ হলেন। তিনি একটু ভেবে তারপর বলতে শুরু করলেন, ব্যোমকেশবাবু, আমি একজন বিজ্ঞানমনস্ক মানুষ। সারা জীবন মাটির তলার ইতিহাস খুঁজেছি, অলৌকিকতাকে প্রশ্রয় দিইনি। কিন্তু গত 1 মাস ধরে আমার বাড়িতে যা যা ঘটছে তাতে আমার যুক্তি হার মেনেছে। ব্যোমকেশ খানিকটা সোজা হয়ে বসল। তারপর গভীর আগ্রহে বলল, খুলে বলুন তো ঘটনাটা, কিছু বাদ দেবেন না। হেমন্তবাবু বলতে শুরু করলেন, আমার বাড়ির নাম শান্তিনীড়। একটু নির্জন এলাকায় আমার বাড়িটা তৈরি করেছি আমি। আমার পরিচয় আপনারা আগেই পেয়েছেন। আমার স্ত্রী বিয়োগ হয়েছে বছর 10 আগে। বাড়িতে আমি ছাড়া আমার ছেলে অরিন্দম আর আমাদের পুরনো চাকর গদাধর। গত 1 মাস ধরে রোজ রাত ঠিক 1:15 আমার ড্রয়িং রুমের সেই বিশাল গ্র্যান্ডফাদার ক্লক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। কিসের শব্দ হেমন্তবাবু? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। হেমন্তবাবু শিউরে উঠলেন। তারপর আতঙ্কগ্রস্ত স্বরে বলে উঠলেন, কান্নার শব্দ, ঠিক যেন কোনো নারী ডুকরে ডুকরে কাঁদছেন। শব্দটা ঘড়ির ভেতর থেকেই আসে। আর তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো, পরদিন সকালে উঠে দেখি আমার শোবার ঘরের দেওয়ালে টাটকা রক্তের ছোপ। কোনো চোট নেই, কোনো আঘাত নেই, অথচ দেওয়াল ছুঁয়ে রক্ত পড়ছে। আমার ছেলে অরিন্দম বলছে আমার মনের ভুল, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস করি কেমন করে বলুন তো? কথাগুলো শুনে ব্যোমকেশের চোখে সেই পরিচিত জ্যোতি জ্বলে উঠল।
সে একটুক্ষণ চুপ করে থেকে বলল, অরিন্দম বাবু আপনার একমাত্র ছেলে তো, তা তিনি কি করেন? হ্যাঁ, অরিন্দম আমার প্রাণ। ও পড়াশোনা শেষ করে এখন ব্যবসাপত্র দেখছে। খুব ভালো ছেলে। এই তো আমার অসুখের সময় রাত জেগে ওই ওই তো সেবা করে। তবে ও এসব ভুতুড়ে ব্যাপার বিশ্বাস করে না। ডাক্তার পালিত আমাদের পারিবারিক বন্ধু, তিনিও বলছেন এটা নাকি আমার স্নায়ুর সমস্যা। ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে বিড়বিড় করল। স্নায়ুর সমস্যা নাকি সুকৌশলী ষড়যন্ত্র, সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা হেমন্তবাবু, আপনার ওই গ্র্যান্ডফাদার ক্লকটার কোনো বিশেষ ইতিহাস আছে? হেমন্তবাবু বললেন, হ্যাঁ, ওটা একটা প্রাচীন বিলেতি ঘড়ি। এক সাহেব নীলকরের বাড়ি থেকে ওটা আমার ঠাকুরদা নিলামে কিনেছিলেন। ঘড়িটা অদ্ভুত রকমের নিখুঁত সময় দেয়, কিন্তু ইদানিং ওটার টিকটিক শব্দ রাতের ঠিক ওই নিষিদ্ধ সময় যেন আমার হৃৎপিণ্ডের ধড়ফড়ানির কারণ হয়ে ওঠে। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে এসে বলল, বন্ধু, তৈরি হয়ে নাও, আজই আমরা শান্তিনীড় যাব, তবে এখন না, বিকেলের দিকে যাব। মিস্টার চৌধুরী, আপনি নিশ্চিন্ত থাকুন এবং নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি আজই আপনার বাড়ি যাচ্ছি। এই সত্যান্বেষী যখন আপনার কেস হাতে নিয়েছে, তখন অন্ধকার বেশি দিন স্থায়ী হবে না। এর পিছনে কি সত্য আছে, আমি সবটা উদ্ধার করেই ছাড়ব। তবে এর জন্য আমায় কিন্তু আপনার বাড়িতে রাত কাটাতে হবে। রাতের বেলা কি ঘটছে, আমরা সেখানে থেকে সামনে থেকে ব্যাপারগুলো দেখতে চাই। ভদ্রলোক আমাদের সম্মতি জানিয়ে নমস্কার করে উঠে গেলেন। ভদ্রলোক বেরিয়ে যাওয়ার পর আমি এই বিষয়ে ব্যোমকেশকে জিজ্ঞেস করায় সে জানায়, দেখো, আমি অলৌকিকে বিশ্বাস করি না, তবে আমার মনে হয় ভদ্রলোকের ঘরে এমন কিছু আছে যার জন্য ভদ্রলোককে কেউ অসুস্থ করে ভয় দেখাতে চাইছে। আর সেটা হলে তারা তাদের কার্য সম্পাদন করতে পারবে। এখন সেখানে গিয়ে দেখা যাক আসল রহস্যটা কি। বিকেলের দিকে আমরা যখন শান্তিনীড়ে পৌঁছালাম, তখন আকাশ আরও অন্ধকার হয়েছে। বাড়িটি বেশ বড়, চারদিকে আম কাঁঠালের বাগান। গুমোট গরমেও বাড়িটার ভেতরে কেমন একটা হিম শীতল ভাব। ড্রয়িং রুমে পা রাখতেই চোখে পড়ল সেই দানবীয় ঘড়িটা। প্রায় 7 ফুট লম্বা, কারুকার্য করা কাঠের শরীর, আর তার ভেতরে দুলছে এক বিশাল পিতলের পেন্ডুলাম। ঘড়িটার আকার আয়তন দেখে আমি যে বেশ অবাক হয়েছি তা বললে ভুল বলা হবে না। আমি এবং ব্যোমকেশ যখন সেই ঘড়িটা মন দিয়ে দেখছি, তখন সেখানে আমাদের অভ্যর্থনা জানালো মিস্টার চৌধুরীর একমাত্র ছেলে অরিন্দম। বেশ সুশ্রী চেহারা বলতেই হয়, চোখে চশমা, বেশ মার্জিত ব্যবহার। সে ব্যোমকেশকে বলল, আসুন ব্যোমকেশবাবু, আমি আপনার নাম খবরের কাগজে শুনেছি বহুবার। তবে বাবার এইসব অলীক ভয়ের জন্য আপনাদের কষ্ট করে আসতে হলো, তার জন্য আমি খুবই লজ্জিত। ডাক্তার পালিত এসেছেন, তিনি বাবাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেবেন। আচ্ছা অরিন্দম, তোমার বাবাকে এই ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারটা কি? বাবার তো এখন হঠাৎ করেই স্নায়ুর রোগ দেখা দিয়েছে, আর ওই সব আজগুবি ঘটনা যবে থেকে ঘটছে তখন থেকে ওনার এই ব্যাপারটা জোরালো হয়েছে। তাই সপ্তাহে একদিন একটি ইঞ্জেকশন দিতেই হয়। ডাক্তারবাবু বলেছেন যে বাবা ওই ইঞ্জেকশনটা দিলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আশা করি। আমরা কথা বলছি, এরই মধ্যে দেখলাম ঘরে একজন গম্ভীর চেহারার ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। ইনি নিশ্চয়ই ডাক্তার পালিত। তার হাতে একটা সিরিঞ্জ। তিনি ব্যোমকেশের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বললেন, আজকাল বৃদ্ধ বয়সে অনেকেরই হ্যালুসিনেশন হয় ব্যোমকেশবাবু। হেমন্তবাবুরও তাই হয়েছে। তবে ভয়ের কিছুই নেই, আমি ওষুধ দিচ্ছি, তার উপর আবার ইঞ্জেকশনও দিচ্ছি। মিস্টার চৌধুরী খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। ব্যোমকেশ কিছু বলল না। সে ড্রয়িং রুমের কোণে দাঁড়িয়ে থাকা চাকর গদাধরের দিকে তাকালো। গদাধর এক মনে সেই ঘড়িটা মুছছে। ব্যোমকেশ তার কাছে গিয়ে হঠাৎ নিচু স্বরে কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করল, কিন্তু গদাধর কোনো উত্তর দিল না। সেটা দেখে অরিন্দম জানালো, ওর কানে একটু সমস্যা আছে, ও একটু কালা আর বুদ্ধিশুদ্ধিও কম, তাই ও আপনার কোনো কথাই শুনতে পারে না।
ব্যোমকেশ ফিরে এসে আমার কাছে বসে ফিসফিস করে বলল, ভায়া, বাড়িতে চরিত্র অনেক, কিন্তু কার মুখে কোন মুখোশ তা চেনা বড় তাই। আজ রাতে আমাদের সজাগ থাকতে হবে, বুঝলে? সেই রাতে আমরা সেই বাড়িরই একটা ঘরে থেকে গেলাম। যা বুঝলাম এই ঘরটা অতিথিদের জন্যই রাখা, তাই আমাদের কোনো অসুবিধাই হলো না। রাতের খাওয়া দাওয়া শেষ করে তখন একটু শুয়েছিলাম আমি। আমাদের আজ খেতে একটু দেরি হয়েছিল। ধীরে ধীরে গভীর রাত নামলো শান্তিনীড়ে। বাইরের ঝিঁঝি পোকার ডাক আর বাড়ির ভেতরের সেই বিশাল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ব্যোমকেশ এবং আমি তখন শুয়ে আছি। আজ রাতে ঘুমোলে চলবে না। আমরা এখানে একটা কাজে এসেছি, এক অদ্ভুত ভৌতিক রহস্য উন্মোচন করার জন্য। রাত তখন 1:10। ব্যোমকেশ হঠাৎ আমার হাত চেপে ধরল। তৈরি হও বন্ধু, সময় এগিয়ে আসছে। আমরা প্রাণপণে শান্ত হয়ে অপেক্ষা করছি কি ঘটবে তার জন্য। ঠিক 1:15 নিস্তব্ধতা চিরে এক বীভৎস আওয়াজ ভেসে এলো। কোনো মানুষের গলার শব্দ নয়, যেন বাতাস ফেটে কোনো আর্তনাদ বেরিয়ে আসছে। কান্নার শব্দটা ক্রমে বাড়ছে আর কমছে, ঠিক যেন কোনো যন্ত্রণাবিদ্ধ আত্মা ঘড়ির কাঠের দেওয়ালের ভেতর থেকে মুক্তি চাইছে। ব্যোমকেশ এবং আমি আর শুয়ে থাকলাম না, উঠে পড়লাম। টর্চ নিয়ে দ্রুত ড্রয়িং রুমে ছুটলাম। ড্রয়িং রুমে ঘড়িটা আগের মতোই দুলছে, কিন্তু সেই শব্দটা এখন সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। হেমন্তবাবু তার ঘর থেকে আতঙ্কে চিৎকার করে উঠলেন। আমরা হেমন্তবাবুর ঘরে ঢুকতেই দেখলাম তিনি আঙুল দিয়ে দেওয়ালের দিকে নির্দেশ করছেন। আপনারা দেখুন, ভালো করে দেখুন, ওই ভয়ানক অপদেবতা আমায় বাঁচতে দেবে না। ওকে আমরা ওকে আপনারা তাড়ান এখান থেকে। ও আমাকে শেষ করে দেবে। বাঁচান, আমায় বাঁচান। সেই দিকে টর্চের আলো পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। সাদা দেওয়ালে বড় বড় লাল রক্তের ছোপ। মনে হচ্ছে কেউ হাত দিয়ে দেওয়ালে রক্ত ছিটিয়ে দিয়েছে, কিন্তু মেঝেতে কোনো রক্তের দাগ পর্যন্ত নেই। আমরা দেখছি পুরো ব্যাপারটা, তখনই হঠাৎ করেই হেমন্তবাবু অজ্ঞান হয়ে খাটের ওপর শুয়ে পড়লেন। আমি ছুটে গেলাম সেই দিকে। হেমন্তবাবু উঠুন, আপনি সুস্থ আছেন তো? দেখুন আমরা এসে গিয়েছি। দাঁড়ান, আমি জল দিচ্ছি আপনাকে। আমি হেমন্তবাবুর পাশ থেকে গ্লাসে করে একটু জল ওনার চোখে মুখে ছিটিয়ে দিলাম। ভদ্রলোকের মুখ থেকে একটু গোঙানির শব্দ ভেসে এলো। বুঝলাম ওনার জ্ঞান ফিরেছে। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বজ্রপাতের শব্দে চারিদিকে কান পাতা দায়। শান্তিনীড়ের প্রতিটি কোণ যেন কোনো এক অজানা বিপদের সংকেত দিচ্ছে। সেই রাতে হেমন্ত চৌধুরীর সেই ভয়াবহ অবস্থার পর শান্তিনীড়ের পরিবেশ আরও থমথমে হয়ে উঠল। আমি মনে মনে ভাবছি, এই ঘটনা যদি কোনো সাধারণ মানুষের সাথে হয়, তাও আবার প্রতিদিন, তাহলে যে কারুরই স্নায়ুর অসুস্থতা ধরা পড়বে। রাতের বেলা ভদ্রলোকের চিৎকার শুনে ওনার ছেলে ছুটে এসেছিল। অরিন্দম এবং গদাধর মিলে ধরাধরি করে তাকে বিছানায় শুয়ে দিল। ডাক্তার পালিত তখন বাড়িতেই ছিলেন। তিনি দ্রুত নাড়ি পরীক্ষা করে মুখ গম্ভীর করলেন। ব্যোমকেশ এক কোণে দাঁড়িয়ে শান্ত চোখে ঘরের প্রতিটি খুঁটিনাটি জিনিস অনুসন্ধানের দৃষ্টিতে দেখছিল। দেওয়ালের সেই লাল ছোপগুলো তখনও টাটকা, যেন কোনো অদৃশ্য আততায়ী এইমাত্র তার চিহ্ন রেখে গিয়েছে। ব্যোমকেশ পকেট থেকে তার একটা ম্যাগনিফাইং গ্লাস বের করে দেওয়ালের সেই লাল রঙের খুব কাছে মুখ নিয়ে গেল। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, কিছু বুঝলে? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। সে আঙুলের ডগায় সামান্য সেই লাল তরল নিয়ে শুঁকল। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে আঙুলটা মুছে নিল। তার চোখের দৃষ্টি তখন ঘরের জানলার দিকে। জানলার বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুতের রেখা জ্বলে উঠছে। হঠাৎ ব্যোমকেশ জানলার কাছে গিয়ে পর্দার ফাঁক দিয়ে বাইরের গেটের দিকে তাকালো। আমিও উৎসুক হয়ে উঁকি দিলাম সেখানে। দেখলাম
বাড়ির প্রধান ফটকের বাইরে একটা কুচকুচে কালো রঙের মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। বৃষ্টির অস্পষ্টতায় গাড়ির নাম্বার প্লেটটা পড়া অসম্ভব, কিন্তু গাড়ির হেডলাইট দুটো নেভানো থাকলেও তার ভেতরে যে কেউ বসে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ব্যোমকেশ অরিন্দমকে লক্ষ্য করে প্রশ্ন করল, অরিন্দমবাবু, ওটা কার গাড়ি আপনি জানেন? মানে এই রাতে আপনার বাড়ির সামনে? অরিন্দম ক্লান্ত স্বরে উত্তর দিল, জানি না ব্যোমকেশবাবু, এই বৃষ্টির রাতে কার গাড়ি বাইরে দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছি না। হয়তো কোনো পথিক বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে। ব্যোমকেশ কোনো মন্তব্য করল না। সে আবার ড্রয়িং রুমে ফিরে গেল। সেই দানবীয় গ্র্যান্ডফাদার ক্লকটা এখন নিস্তব্ধ, শুধু তার পেন্ডুলামের শব্দটা সারা বাড়িতে একটা কৃত্রিম হৃদস্পন্দনের মতো বাজছে। ব্যোমকেশ ঘড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। তার দীর্ঘদেহী ছায়াটা দেওয়ালের উপর এক অতিকায় দানবের মতো দেখাচ্ছিল। গদাধর তখনও এক কোণে কুঁকড়ে বসেছিল। ব্যোমকেশ তার কাছে গিয়ে দাঁড়াতেই সে চমকে উঠল। ব্যোমকেশ ইশারায় তাকে কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু গদাধর মাথা নিচু করে রইল। তার চোখে যে আতঙ্ক, তা কেবল ভূতের ভয় নয়, তাতে যেন অন্য কোনো গভীর রহস্যের ছায়া রয়েছে। সেই রাত কোনো রকমে কেটে গেল। পরদিন সকালে আকাশ পরিষ্কার হলেও শান্তিনীড়ের অন্ধকার তখনও কাটেনি। হেমন্তবাবু জ্ঞান ফিরে পেলেও কথা বলবার মতো অবস্থায় তিনি ছিলেন না। ব্যোমকেশ সকালে চা খেতে খেতে আমাকে বলল, বুঝলে ভায়া, রহস্যের জট পাকিয়ে যাচ্ছে। একদিকে হেমন্তবাবুর অলৌকিক অভিজ্ঞতা, অন্যদিকে ওই অজ্ঞাত মোটর গাড়ি। আমরা কথা বলছি ঠিক সেই মুহূর্তেই সেই বাড়ির নিচে একটা ট্যাক্সি এসে থামল এবং সেখান থেকে নামলেন সুপুরুষ কোট প্যান্ট পরা এক ভদ্রলোক, হাতে একটা ব্রিফকেস। তিনি ড্রয়িং রুমে ঢুকেই অরিন্দমের সাথে খুব নিচু স্বরে কথা বলতে লাগলেন। আমরা সোফায় বসে আছি দেখে অরিন্দমবাবু আমাদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিলেন। ব্যোমকেশবাবু, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন জন ডিসুজা। ইনি ঐতিহাসিক অ্যান্টিক জিনিস খুব ভালোবাসেন, আর বাবার সাথেও আগে পরিচয় ছিল। এখন মাঝে মাঝেই আসেন আমাদের সংগ্রহের জিনিসপত্রগুলো দেখার জন্য। ব্যোমকেশ তখন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। নমস্কার, অধম একজন সত্যান্বেষী মাত্র। আমার নাম। আপনি ব্যোমকেশ বাবু, তাই তো? আমায় অরিন্দম সেটা বলেছে। আর আপনি যে একটা তদন্ত করতে এসেছেন সেটা শুনে ভালো লাগলো। এরপর ডিসুজা হঠাৎ হেমন্তবাবুর সংগ্রহের একটি প্রাচীন বুদ্ধ মূর্তি খুঁটিয়ে দেখতে লাগলেন। ব্যোমকেশ তা দেখে বলল, চমৎকার মূর্তি, তাই না মিস্টার ডিসুজা? গান্ধার শিল্পরীতির এক অনন্য নিদর্শন। ডিসুজা চমকে উঠে ব্যোমকেশের দিকে তাকালেন, তারপর একটু হেসে বললেন, ঠিক বলেছেন, আমি এন্টিক জিনিসের সমঝদার, তাই প্রায় চৌধুরীদের বাড়িতে আসি। অরিন্দমের সাথে আমার পুরনো পরিচয় আছে। ব্যোমকেশ তীক্ষ্ণ নজরে ডিসুজার হাতের দিকে তাকালো। জন ডিসুজা গ্লাভস পরেছিলেন না, তবে তাঁর আঙুলের অগ্রভাগে এক ধরনের নীলচে আভা দেখা যাচ্ছিল। ব্যোমকেশ সেই দিকে লক্ষ্য করলেও কিছু প্রকাশ করল না। দুপুরের দিকে সে আমাকে নিয়ে বাগান বাড়ির পেছনের দিকটায় গেল। সেখানে একটা ঘর ছিল এবং পেছনের রাস্তায় মাটিতে টাটকা গাড়ির টায়ারের দাগ পাওয়া গেল। আসলে কাল বৃষ্টি হয়েছে রাতে, তাই গাড়ির টায়ারের দাগ পাওয়া সেই রকম কোনো বড় ব্যাপার নয়। ব্যোমকেশ নিচু হয়ে সেই দাগ পরীক্ষা করে বলল, কাল রাতে সেই অজ্ঞাত গাড়িটা গেটের বাইরে থেকে এসে এখানে দাঁড়িয়েছিল। তার মানে এই বাড়ির কারোর সাথে বাইরের সেই চালকের গভীর যোগাযোগ আছে। কথাটা শোনা মাত্রই আমি বললাম, কিন্তু অরিন্দম তো বলল সে চেনে না। ব্যোমকেশ হালকা হাসল, তারপর বলল, অরিন্দম বাবু যা বলছেন আর যা ভাবছেন তার মধ্যে যোজন যোজন দূরত্ব। তোমার মতে এখন কে কে সাসপেক্টেড আছে? আমরা তো এখানে শুধু ওই অলৌকিক ঘটনার তদন্ত করতে এসেছি। এছাড়াও কি এখানে আরও কিছু ঘটছে?
ঘটছে বন্ধু, ঘটছে, আমি অনুমান করতে পারছি, কিন্তু প্রমাণ ছাড়া তো এই সত্যান্বেষী কোনো কথা বলে না। তাই আমাকে একটু সময় দাও, আশা করি এর রহস্য ভেদ করতে পারবো। সাসপেক্ট লিস্ট যদি ধরো তবে সবার প্রথম নাম থাকবে গদাই, দ্বিতীয় হলেন ডাক্তার পালিত, আর তৃতীয় হলেন মিস্টার চৌধুরীর ছেলে অরিন্দম, এবং সব শেষে জন ডিসুজা। আর ধরো হেমন্তবাবু যদি পুরো ব্যাপারটা নিজে সাজিয়ে করে থাকেন? কিন্তু মোটিভ কি? আর উনি যে রাতে ভয় পেয়েছিলেন সেটা ওনার চোখ দেখে আমি বলে দিতে পারি। তবে উপায় এখন এই চারজনকেই সাসপেক্টেড ধরে আমাদের রহস্যের সমাধান করতে হবে, তাই তো? সবুর করো ভাইয়া, ঠিক সময় সব উত্তর পাবে। শুনুনি, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। সেই দিনটা এবং রাতটা আমাদের শান্তির নীড়ে বেশ শান্তিপূর্ণভাবেই কেটে গেল। তবে ব্যোমকেশ যে বেশ চিন্তিত এবং সে কেসটা নিয়ে ভাবছে সেটা তার ইতস্তত হাবভাব দেখেই আন্দাজ করা যাচ্ছে। সে কিছুর একটা হিসেব মেলাতে চাইছে, যেন 2 × 4 করলেই রহস্যের সমাধান হয়ে যাবে, কিন্তু সূত্রের অভাবে সেটা হয়ে উঠছে না। রাতের বেলা সে খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ পায়চারি করল এবং খান 5 সিগারেট ধ্বংস করল। তবে তাতে লাভ কিছু হলো কি না তা আমি জানি না। পরের দিন সকালে আমার একটু উঠতে দেরি হয়েছিল। আমার যখন ঘুম ভাঙে তখন প্রায় 9টার কাছাকাছি। উঠে দেখি বাড়িতে ব্যোমকেশ নেই। সে কাউকে কিছু না বলেই শান্তির নীড় থেকে বেরিয়ে গিয়েছে। তার কারণ কি সেটা আমি জানি না। আমি তখন পুরো বাড়িটা ভালো করে ঘুরে দেখলাম। ঠিক সেই মুহূর্তে নজরে এলো অরিন্দম বাবু বাগানে ঘুরছেন এবং ইতস্তত পায়চারি করতে করতে ফোনে কাউকে কিছু একটা বোঝাচ্ছেন। ডক্টর পালিতকে দেখলাম তিনি বারবার তার ঘড়ি দেখছেন, আর একবার এসে হেমন্তবাবুকে দেখে গম্ভীর মুখে চলে গেলেন। গদাধরকে আশেপাশে কোথাও দেখলাম না। সে যে কোথায় তার হদিশ আমি পাইনি। ব্যোমকেশ যখন ফিরল তখন বিকাল হয়ে গিয়েছে। তবে সে যখন আমাদের ঘরে প্রবেশ করল তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি, যা কেবল কোনো বড় সত্য আবিষ্কারের পরেই দেখা যায়। সে আমাকে আড়ালে ডেকে বলল, বুঝলে ভাইয়া, শান্তি নীড়ের বাইরে যে জগৎটা সেটাই বাড়ির ভেতরের চেয়েও বেশি জটিল। আজ আমি কিছু পুরনো খাতাপত্র আর শহরের দপ্তরে খোঁজ নিতে গিয়েছিলাম। ব্যোমকেশ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দেখালো। আমি সেটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে নিলাম। আমি বুঝলাম সে কি বলতে চাইছে। অরিন্দম বাবু যে আদর্শের কথা বলেন তার নিচে এক বিশাল গর্ত। শেয়ার বাজার আর জুয়ার নেশায় তিনি গত 2 বছরে কোটি কোটি টাকা দেনা করেছেন। কলকাতার বড় বড় কাবুলিওয়ালারা তার পেছনে ঘুরছে। তার দেনার পরিমাণ এতই বেশি যে আস্ত বাড়িটা বিক্রি করলেও তার শোধ হবে না। ওনার বাবা ওনাকে কতটা সৎ এবং আদর্শবাদী মনে করেন না, আর তিনি তার পেছনে এই সমস্ত কুকীর্তি করে বেরিয়েছেন। সত্যি ভাবলেই অবাক লাগে। আমি হাসি মুখে বললাম, কি ব্যোমকেশ, একবার মুখ ফুটে ওটা বলবে নাকি? সেলুকাস, কি বিচিত্র এই দেশ! তবে তুমি বলতে চাইছো যে আমাদের হাতে এখন 2টো রহস্য, কিন্তু অপরাধী তো আমরা ধরে ফেলেছি। না বন্ধু, আমরা যেটা পেয়েছি সেটাকে অনুমান বলে। তবে আমাদের হাতে এখন প্রথম প্রশ্ন হলো, এই অদ্ভুত বিভীষিকাময় অলৌকিক ঘটনা ঘটছে কিভাবে, এবং সেটা ঘটাচ্ছে কে এবং ঠিক কী কারণে। এই রহস্যের সমাধানের জন্য আমাদের ডাক পড়েছে। তবে এখন বলতে পারি এই বাড়ির বহু মূল্যবান সম্পদগুলির ওপর লোলুপ দৃষ্টি পড়েছে কিছু শয়তানের। আমাদের ওইগুলো প্রথমে রক্ষা করতে হবে। আর একটা আশঙ্কা আমার মনে দানা বাঁধছে। কি আশঙ্কা ব্যোমকেশ? হেমন্তবাবুর প্রাণনাশ। আর সেটা হলে সব থেকে বেশি উপকৃত হবেন আমাদের অরিন্দম বাবু। তবে হেমন্তবাবু কি উইল করেছেন সেটা আগে জানা দরকার। ছেলে যখন একটাই, উইল করার তো প্রশ্নই ওঠে না। কেসটা সত্যি অদ্ভুত এবং ঘোরালো হয়ে উঠেছে ভাইয়া। এইরকম কেস আমি খুব কমই দেখেছি। তবে আমার একটা আশঙ্কা আছে, সেটা হলেও হতে পারে। আমাদের একটু সতর্ক থাকতে হবে ভাইয়া, কারণ আজ রাতে চোর আসতে পারে। চোর নিঃসন্দেহে আগের দিন নিজের কার্যসিদ্ধি করতে পারেনি, কারণ কালো রঙের গাড়িটা কাল অত রাতে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা এবং কালকের হেমন্তবাবুর ঘরে অলৌকিক ঘটনা ঘটার কারণ বুঝতে পারছি। তার মানে ওই অলৌকিক ঘটনার আড়ালে বাড়ি থেকে কোনো মূল্যবান সম্পদ
বাড়ি থেকে পাচার করার ধান্দায় ছিলেন অরিন্দম বাবু, আর আমরা জেগে থাকার জন্য সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, তাই তো? ঠিক তাই, ওই জন্যই আমাদের একটু সজাগ থাকতে হবে। সেদিন দিনে তেমন কিছু ঘটেনি, শুধু গদাইকে দেখলাম বড় রাস্তা দিয়ে আনমনে বাড়িতে ফিরে আসছে। দিন শেষে রাত নামলো শান্তি নীড়ে। এই বাড়ির রাতগুলো এখন যেন এক একটি জীবন্ত বিভীষিকা। ড্রয়িং রুমের সেই প্রকাণ্ড গ্র্যান্ডফাদার ক্লকের টিক টিক শব্দ প্রতিটি মানুষের হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছে। হেমন্তবাবু এখন শয্যাশায়ী। ডাক্তার পালিত মাঝে মধ্যে এসে তাকে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে যাচ্ছেন। ব্যোমকেশ সারা দিন খুব একটা কথা বলেনি, কেবল জানলার ধারে বসে তামাকের ধোঁয়ায় ঘরের চারপাশটা ধোঁয়াটে করে রেখেছে। আমরা রাতের বেলার খাবার ঘরেই আনিয়ে খেয়েছি। সেই দিন আর ইচ্ছে ছিল না বাড়ির টেবিলে বসে খাবার খাওয়ার। রাত বাড়লে বৃষ্টি শুরু হয় অল্প স্বল্প। বাইরে তখন ঝিঁঝি পোকা এবং ব্যাঙের ডাকে কানে তালা লেগে যায় এমন। এখন রাত প্রায় 2টোর কাছাকাছি। বাইরের টিপটিপ বৃষ্টিটা এখন থেমেছে, কিন্তু একটা থমথমে গুমোট ভাব চারদিকে। আমি এবং ব্যোমকেশ দুইজনেই চোখ খুলে শুয়ে আছি কিছু একটা ঘটার আশায়। আমাদের কান তখন সজাগ। একটা পিন পড়ার শব্দ অতি দ্রুত আমাদের শ্রবণ ইন্দ্রিয়ে ধরা পড়বে। রাত যখন গভীর, আমার চোখে খানিক তন্দ্রা আসছিল। ঠিক সেই সময় ব্যোমকেশের হালকা ধাক্কায় আমার ঘুমটা ভেঙে গেল। আমিও শুনলাম একটা খুট করে শব্দ। এটা যে কোনো জানালা খোলার শব্দ সেটা বলে দিতে হয় না। আমরা অতি সন্তর্পণে ধীরে ধীরে উঠে বেরিয়ে এলাম বাইরের খোলা প্যাসেজে। ব্যোমকেশ নিজের রিভলভারটা বাগিয়ে ধরেছে সামনের দিকে। আমার বুক যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। অন্ধকারের বুক চিরে একটা কালচে ছায়ামূর্তি নজরে এলো আমাদের। লোকটা খুব চটপটে, পরনে কালো আঁটো-সাঁটো পোশাক। সে হেমন্তবাবুর সংগ্রহের সেই অমূল্য গান্ধার শিল্পের মূর্তিটার দিকে এগিয়ে গেল। লোকটি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে মূর্তিটা তার থলির মধ্যে ভরার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ব্যোমকেশ তার টর্চের তীব্র আলো সেই লোকটার মুখে ফেলল। লোকটার মুখ কালো চাদরে ঢাকা। ব্যোমকেশ চাবুকের মতো স্বরে বলে উঠল, এত রাতে কার অনুমতি নিয়ে মূর্তি পুজো করতে এলে বাছাধন? আমি দেখলাম লোকটা কথাটা শুনে চমকে উঠলেও ঘাবড়ালো না। সে বিদ্যুৎ গতিতে পাশের জানলা দিয়ে লাফ দিল। চোরটি অতি দ্রুত গিয়ে পড়ল সামনের একটি উঁচু কার্নিশে। ব্যোমকেশ আর আমি জানলায় গিয়ে দাঁড়াতেই দেখলাম বাগানের অন্ধকারের সুযোগ নিয়ে লোকটা পাঁচিল টপকে উধাও হয়ে গেল। তবে একটা জিনিস দেখলাম, চোরটা যাওয়ার সময় ঘাবড়ে গিয়ে মূর্তিটা ঘরের মেঝেতেই নিচে ফেলে দিয়ে গিয়েছে। মূর্তিটা তুলে নিতে নিতে ব্যোমকেশ বলল, চোরটা আনাড়ি নয়, যা দ্রুত গতিতে সে পালালো সে হয়তো আগেও এই কাজ করেছে। থাক, এই রাতে মূর্তি পুজো যখন করতে এসেছে, ঈশ্বরই এবার তাকে বাঁচিয়ে দিল। কি বলো বন্ধু? হতে পারে। এমন সময় অতি দ্রুত অরিন্দম বাবু ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এলেন। গায়ে সিল্কের ড্রেসিং গাউন, মুখে অবাক হওয়ার ভান করে বললেন, কি হয়েছে ব্যোমকেশ বাবু? চোর এসেছিল নাকি? কিছু চুরি যায়নি তো? বাড়ির সব জিনিসপত্র ঠিক জায়গায় আছে তো? ব্যোমকেশ হালকা হাসল, তারপর বলল, মূর্তি ঠিকই আছে অরিন্দম বাবু, কিন্তু আপনার ঘরের মানুষেরা ঠিক আছে কিনা সেটাই ভাবছি। ঠিক আছে, অনেক রাত হলো, ঘুমোতে যান নিশ্চিন্তে। পরের দিন সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন আমরা এমন কিছুর সাক্ষী থাকব আশা করিনি। হেমন্তবাবুকে আজ সকাল সকাল বিছানা ছেড়ে উঠে একটু হাঁটাচলা করতে দেখলাম। ভদ্রলোক বোধ করি একটু সুস্থ হয়েছেন। এবার তিনি নিজেই ব্যোমকেশের সাথে দেখা করতে এলেন। ব্যোমকেশবাবু, আমার এই 2 দিন কি হয়েছিল আমি জানি না, শরীরটা হঠাৎ যেন নিস্তেজ হয়ে পড়েছিল। মাথায় কিছুই যেন আসছিল না। হয়তো সেই রাতের পর একটা বড় শক পেয়ে এটা হতে পারে। এই 2 দিন ডাক্তার পালিত আমার সব রকম সেবা করেছেন। ওর ওষুধের গুণে হয়তো
আমি এখন সুস্থ হয়ে আপনার সামনে বসে আছি। এটা তো খুব ভালো খবর হেমন্তবাবু, তবে আপনার শারীরিক অসুস্থতা আমায় একটু ভাবাচ্ছে। সে যাই হোক, এই 2 দিন কিন্তু আমরা আপনার বাড়ি আছি, তবে রাতে ওই অলৌকিক উপদ্রবের কিছু কিন্তু ঘটেনি। তার বদলে কাল রাতে চোর এসেছিল। কি বলছেন কি ব্যোমকেশ বাবু? চোর এসেছিল? কিছু কি নিয়ে গেছে? আর ওই অলৌকিক জিনিসটা বন্ধ হয়ে গেছে শুনে আমি বেশ খুশি হলাম জানেন। আসলে এটার জন্যই তো আপনাকে এত দূরে কষ্ট করে ডেকে আনা। চোর আপনার বাড়ি থেকে কিছু নিয়ে পালাতে পারেনি হেমন্তবাবু, কারণ তার সামনে তখন সত্যান্বেষী ছিল। আমার সামনে দিয়ে জিনিস নিয়ে পালানো এতটা সহজ নয়। আপনার সেই মহামূল্যবান সম্পদ ঠিক জায়গাতেই আছে। তবে আপনার বাড়িতে এসে আমি অলৌকিক ওই ঘটনা ছাড়াও আরো অনেক রহস্য খুঁজে পেয়েছি। আশা করি সেইগুলো সমাধান করার সুযোগ আপনি আমায় দেবেন। আপনি আপনার মতো তদন্ত করুন, আমার বাড়িতে যতদিন ইচ্ছে থাকুন, আমার কোনো আপত্তি নেই ব্যোমকেশ বাবু। তবে কথাটা শেষ হওয়ার আগেই একটা কাণ্ড ঘটে গেল। এমন সময় বাইরের বাগান থেকে তীব্র একটা আর্তনাদ ভেসে এলো। কেউ যেন কিছু একটা অস্বাভাবিক জিনিস দেখে হকচকিয়ে গিয়ে আতঙ্কে এবং ভয়ে চিৎকার করে উঠল। বাবু, সর্বনাশ হয়ে গেছে, সবাই তাড়াতাড়ি বাইরে আসেন। কে কোথায় আছো এখানে আসো, তড়িঘড়ি ছুটে আসো, খুন হয়েছে, খুন। খুন কথাটা শোনা মাত্রই আমি এবং ব্যোমকেশ অতি দ্রুত সিঁড়ি ভেঙে নিচে পৌঁছে গেলাম। বুঝলাম আর্তনাদটা এসেছিল মালি হরিপদর গলা থেকে। সে বাগান পরিষ্কার করতে গিয়ে ফটকের ঠিক পাশেই কিছু একটা দেখে পাথর হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আমরা দ্রুত সেখানে নেমে গেলাম। ফটকের ঝোপের পাশে উপুড় হয়ে পড়েছিল একটি মৃতদেহ। ব্যোমকেশ তার পাশে বসে ভালো করে দেখল জায়গাটা, তারপর শরীরটাকে দাঁড়িয়ে খানিকটা পর্যবেক্ষণ করল এবং সব শেষে নাকের কাছে হাত দিয়ে পরীক্ষা করে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। এই মৃতদেহ আর কারো নয়, বাড়ির পুরনো ভৃত্য গদাধরের। যে লোকটা কানে কালা এবং কথা অবধি বলতে পারে না, তাকে খুন করে কার কি লাভ? ব্যাপারটা ঠিক ধরতে পারলাম না। মৃতদেহের গায়ে সেই পরিচিত ময়লা ফতুয়া, কিন্তু তার পিঠের মাঝখানটা ভিজে লাল হয়ে আছে। জমাট বাঁধা রক্ত আর কাদার মিশ্রণে তার শরীরটা বীভৎস দেখাচ্ছিল। ব্যোমকেশ মুহূর্তের মধ্যে সেখানে বসে পড়ল। সে গদাধরের দেহটা আলতো করে ধরে সোজা করে দিল। সেখানে দেখলাম গদাধরের চোখ দুটো বিস্ফারিত, মুখে এক অসীম বিস্ময় আর ভয়ের ছাপ। তার গলায় একটা সরু কালচে দাগ। ব্যোমকেশ গম্ভীর গলায় বলল, ছুরির আঘাত পিঠের দিকে হলেও গলায় একটা ফাঁস দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আততায়ী সম্ভবত বাধা পেয়েছিল, অথবা খুব তাড়াহুড়ো করে কাজটা সেরেছে। 10 মিনিটের মধ্যেই থানার বড়বাবু ইন্সপেক্টর দাসবাবু তার দলবল নিয়ে এসে হাজির হলেন। দাসবাবু ব্যোমকেশের পুরনো পরিচিত। তিনি ওকে দেখে একটু হালকা হাসলেন। ব্যোমকেশ বাবু, আপনার উপস্থিতিতেই বাড়িতে খুন, এ তো বড় অদ্ভুত ব্যাপার। ব্যোমকেশ শান্তভাবে উত্তর দিল, খুনটা বাড়িতে হয়নি দাসবাবু, গদাধরকে অন্য কোথাও মেরে এইখানে ফেলে দেওয়া হয়েছে। খেয়াল করুন, এখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। সেটা হলে ওর নখের নিচে অন্য কারো জামার টুকরো বা চামড়া লেগে থাকার কথা। পুলিশ তদন্তে নামল। তবে দাসবাবু জানালেন যে আমরা নিজেদের তদন্ত চালিয়ে যেতে পারি, ওনার কোনো অসুবিধা নেই। বরং তিনি মনে করেন আমরা এই কেসের সঙ্গে থাকলে নাকি কেসটা আরও তাড়াতাড়ি সমাধান হবে। বাড়ির প্রত্যেককে জেরা করা হলো। অরিন্দম বাবু তখন কান্নায় ভেঙে পড়েছেন। গদাধর তো বোবা কালা ছিল, ওর সাথে কার কি শত্রুতা থাকতে পারে? ভদ্রলোকের কথাটা প্রতিধ্বনির মতো ঘুরতে লাগলো। ডাক্তার পালিতকেও ডাকা হলো। তিনি নাড়ি পরীক্ষা করে জানালেন খুনটা সম্ভবত রাত 3টে নাগাদ হয়েছে। সবাই যখন বাড়িতে পুলিশি জেরায় ব্যস্ত, ঠিক সেই সময় ব্যোমকেশ
আমায় আলাদাভাবে চোখের ইশারায় যেতে বলল নিচে। আমি নিচে যাওয়ার সাথে সাথেই সেও আমার সাথে এলো। ও বলল, চলো একবার ওই গদাধরের ঘরটা ঘুরে আসি। পুলিশ জেরায় ব্যস্ত, ওদের এখনো ঘরটা ঘুরে দেখার সুযোগ হয়নি। ওরা আসার আগেই আমরা দেখে নিই। দাসবাবু তাতে আপত্তি করবেন না আশা করি। চলো এগোনো যাক। বাড়ির বাগানের এক কোণে স্যাঁতস্যাঁতে একটা ছোট ঘর। ঘরের ভেতরের জিনিস বলতে একটা তক্তপোষ আর একটা পুরনো টিনের ট্রাঙ্ক। ব্যোমকেশ সেই ট্রাঙ্কটার তালাটা একবার টান মারতেই সেটা খুলে গেল। তারপর সে ভেতরটা তন্ন তন্ন করে খুঁজল। জামা কাপড়ের তলায় পাওয়া গেল একটি ছোট ডায়েরি আর কিছু পেন্সিলের টুকরো। ডায়েরিটা খুলেই আমি আর ব্যোমকেশ দুজনেই চমকে উঠলাম। গদাধর কথা বলতে পারত না ঠিকই, কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অদ্ভুত। ডায়েরির পাতায় পাতায় সে স্কেচ করে রেখেছে বাড়ির প্রতিটি মানুষের গত কয়েকদিনের গতিবিধি। এক জায়গায় আঁকা আছে অরিন্দম বাবু মাঝরাতে ডিসুজাকে একটি বড় বাক্স তুলে দিচ্ছেন। অন্য এক জায়গায় আঁকা ডাক্তার পালিত তার ব্যাগের ভেতর থেকে একটি অদ্ভুত যন্ত্র বের করছেন। তবে সবচেয়ে রহস্যময় ছবিটা ছিল একেবারে শেষ পাতায়। সেখানে আঁকা আছে একটি মানুষ যার মুখে মুখোশ, কিন্তু তার গলায় একটি বিশেষ ধরনের হাড়ের মালা ঝোলানো। সেই ছবির পাশে গদাধর বড় বড় করে কয়েকটা টাকার অঙ্ক লিখে রেখেছে। ব্যোমকেশ বিড়বিড় করল, বুঝলে ভাইয়া, গদাধর বোবা হলেও তার চোখ দুটো সব দেখে ফেলেছিল। সেই ছবিগুলো দেখিয়ে সম্ভবত কাউকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল, আর সেই সত্যই তার কাল হলো। বেলা গড়াতেই ব্যোমকেশ সিদ্ধান্ত নিল গদাধরের পোস্টমর্টেম রিপোর্ট আসার আগেই সে একবার শহরের সেই বড় ল্যাবরেটরিতে যাবে যেখানে সে দেওয়ালের সেই লাল তরল পরীক্ষা করতে দিয়েছিল। আমরা যখন শান্তিনীড় থেকে বের হচ্ছি তখন দেখলাম আগের দিন রাতের সেই কালো মোটর গাড়িটা দূরে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। আমরা সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করলাম না, কারণ কালো গাড়ি তো অনেক আছে, এটা হয়তো অন্য কোনো গাড়ি। তবে ব্যোমকেশ যে গাড়ির নাম্বারটা মনে মনে নোট করে নিল সেটা বলে দিতে হয় না। আমরা ট্যাক্সি নিয়ে শহরের নির্জন গলিগুলো পেরিয়ে গঙ্গার ধারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমাদের ট্যাক্সির চাকাটা বিকট শব্দে পাংচার হয়ে গেল। চালক গাড়ি থামাতেই ব্যোমকেশ আর আমি নামলাম নিচে। জায়গাটা অত্যন্ত নির্জন, দুপাশে পুরনো গোদামঘর আর ঝোপঝাড়। আর গাড়ির নিচটা পরীক্ষা করতে গিয়ে বুঝলাম এখানে কেউ বা কারা পিন ছড়িয়ে রেখেছে, যাতে আমাদের গাড়ি আসা মাত্রই তা পাংচার হয়ে যায়। হঠাৎই 4-5 জন মুখোশধারী লোক অন্ধকারের আড়াল থেকে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের হাতে ছিল মোটা লাঠি আর লোহার রড। ব্যোমকেশ তৎক্ষণাৎ ক্ষিপ্রতার সাথে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি আমার ছাতাটা দিয়ে একজনকে রোখার চেষ্টা করলাম, কিন্তু আততায়ীরা ছিল সংঘবদ্ধ। ধস্তাধস্তির মাঝখানে একজন পেছন থেকে এসে ব্যোমকেশের মাথায় একটা ভারী কাঠের বাঁট দিয়ে সজোরে আঘাত করল। ব্যোমকেশ টাল সামলাতে না পেরে আছড়ে পড়ল পাথরের ওপর। তার কপাল ফেটে তখন গলগল করে রক্ত বেরোতে লাগলো। আমি চিৎকার করে উঠতেই তারা দ্রুত একটি অপেক্ষমান জিপ গাড়িতে উঠে চম্পট দিল। আমি ব্যোমকেশের মাথাটা আমার কোলে তুলে নিলাম। সে তখন আধা অজ্ঞান। ব্যোমকেশ কাঁপা কাঁপা গলায় শুধু বলল, পোস্টমর্টম রিপোর্ট, ওই রিপোর্টটার ভেতরেই মরণ ঘড়ির চাবিকাঠি আছে। আমাকে দাসবাবুর কাছে নিয়ে চলো। ব্যোমকেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার মাথায় কয়েকটা সেলাই পড়ল, কিন্তু ডাক্তাররা যখন তাকে বিশ্রাম করতে বললেন, ব্যোমকেশ তখন জেদ ধরে বসল যে সে এই কেসের কিনারা করেই তবে দম নেবে। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ব্যোমকেশ যখন গাড়িতে উঠল, তার চোখে তখন প্রতিশোধের চেয়েও বড় এক সত্য আবিষ্কারের তৃষ্ণা। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসল, তারপর বলল, তারা ভেবেছিল আমাকে সরিয়ে দিলে সত্য চাপা পড়বে, কিন্তু তারা জানে না আহত বাঘ আরো বেশি ভয়ঙ্কর। গদাধরের রক্ত বৃথা যাবে না, আমি কথা দিলাম। আমরা যখন গাড়িতে করে ফিরছি
তখন ব্যোমকেশের মাথার ক্ষতটা এখনও দপদপ করছে, কিন্তু তাঁর চোয়াল শক্ত। এখন হাসপাতাল থেকে ফেরার পথে সে আমাকে মাত্র একটি কথাই বলল, বুঝলে ভাইয়া, আজ রাতে শিকারী নিজেই তার জালে ধরা পড়বে। আমাদের শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি খানিকটা অবাক হলাম বটে এই কথাটা শুনে, তাই তাড়াতাড়ি প্রশ্ন করলাম, তার মানে আজ রাতে আমাদের নৈশ অভিযান হবে বলছো? আর এখন তবে কি করণীয়? অপরাধীর মনস্তত্ত্ব নিয়ে একটু খেলা, আর সেটাই সত্যান্বেষী ভালোই পারে। ওরা ভেবেছিল আমায় গুন্ডা লাগিয়ে জখম করলে আমি ওই বাড়িটা ছেড়ে হাসপাতালে কাটাবো, আর সেই সুযোগে তারা বাড়ির উপর হামলা চালিয়ে এক ঢিলে দুটো পাখি মারবে। দুটো পাখি মানে? একটা মূর্তি চুরি আছে সেটা তো জানি, তারা হয়তো আজ রাতে মূর্তি চুরি করবে বলে বাড়িতে লুকিয়ে প্রবেশ করবেই, তবে অন্য পাখিটা কি সেটা তো বুঝতে পারলাম না। বুঝবে ভাইয়া, বুঝিয়ে দিলেই বুঝবে। তাদের এখন মূল লক্ষ্য পিতার মৃত্যুর ডঙ্কা বাজানোর চেষ্টা, আর সেটা হলেই সমস্ত সম্পত্তির মালিকানা নিজের হাতে। তার মানে অরিন্দম বাবু আজকে রাতে নিজের বাবাকে হত্যা করতে চলেছেন? তবে ওই ভৌতিক ঘটনার রহস্য কি হবে? ল্যাবরেটরি পরীক্ষার ফল এসে গিয়েছে ভাইয়া, তবে এখানে সবটা বলার সময় আসেনি। একটু সবুর করো, আমরা কেসটার অনেকটা কাছে এসে পড়েছি। তবে আজ আমরা শান্তি নিড়ে যাব না, ওই বাড়িটার আশেপাশে ঘাপটি মেরে থাকবো এবং ওদের বুঝতে দেবো আমি গুরুতর জখম হয়ে হাসপাতালেই ভর্তি আছি, আর সেই সুযোগটাই ব্যবহার করতে যাবে ওই অপরাধীরা, আর তখনই পাখি ফাঁদে পা দেবে। এই 3 ঘন্টা তবে আমরা কোথায় থাকব? ব্যোমকেশ মুচকি হেসে জানালো, আরে দাসবাবুর তত্ত্বাবধানে। দাসবাবু আমাদের জন্য শান্তিনিড়ের থেকে মিনিট খানেক দূরের একটি বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই বাড়িটা নাকি পুলিশ থানার একজন কনস্টেবলের বাড়ি, তাই মাঝের এই সময়টা সেখানে কাটিয়ে দিতে সেই রকম কোনো অসুবিধাই হয়নি। তবে রাতে যে কিছু একটা ঘটতে চলেছে তাতে কোনো সন্দেহই নেই। ব্যোমকেশ খালি সারা ঘরে পায়চারি করছে এবং হাত কচলাচ্ছে, অর্থাৎ সে কিছু একটা চিন্তা করছে। রাত যখন ওই 12টার কাছাকাছি আমরা কিন্তু তৈরি হয়ে পৌঁছে গেলাম শান্তিনিড়ে। তবে এই শান্তিনিড় যে আজকে রাতে কতটা শান্তিতে থাকবে সেটা ভাববার বিষয়। আমরা সঠিক সময়ে পেছনের পাইপ বেয়ে পৌঁছে গেলাম বাড়ির বারান্দায় এবং সেখান দিয়ে পৌঁছালাম বাড়ির ড্রয়িং রুমে। বাড়িটা তখন সম্পূর্ণ অন্ধকার এবং হেমন্তবাবুর ঘরের আলো নিভে গিয়েছে। ভদ্রলোক যে ঘুমোচ্ছেন সেটা বলতে হয় না, আর আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চুপচাপ হামাগুড়ি দিয়ে প্রবেশ করলাম হেমন্তবাবুর ঘরের পালঙ্কের নিচে। এখান দিয়ে অন্ধকার ঘরটা বেশ ভালো করে দেখা যাচ্ছে। আজ হয়তো পূর্ণিমা, তাই ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে। রাত তখন 1টার কাছাকাছি। সারা বাড়ি এখন নিঝুম, এমনকি ঝিঁঝি পোকাগুলো যেন কোনো এক অমঙ্গলের ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছে। ব্যোমকেশ আর আমি ড্রয়িং রুমের সেই প্রকাণ্ড গ্র্যান্ডফাদার ক্লকের দিকে তাকিয়ে পালঙ্কের নিচে নিঃশব্দে শুয়ে থাকলাম। ব্যোমকেশের হাতে উঠে এসেছে তার রিভলভার, আর আমার হাতে একটি লোহার রড। রাত ঠিক 1:10 সেই পরিচিত অস্বস্তিকর আওয়াজটা শুরু হলো আবার। ঘড়ির পেন্ডুলামের টিকটিক শব্দটা ক্রমে আরও দ্রুত হতে শুরু করলো। হঠাৎ বাড়ির নিস্তব্ধতা চিরে ভেসে এলো সেই নারকীয় কান্নার শব্দ। শব্দটা এতটাই তীক্ষ্ণ যে আমার কানের পর্দা যেন ফেটে যেতে চাইছে। ব্যোমকেশ আমার হাত শক্ত করে ধরলো, ইশারায় বলল স্থির থাকতে। হঠাৎ দেখলাম ড্রয়িং রুমের পাশের করিডোর দিয়ে একটা ছায়া নিঃশব্দে এগিয়ে আসছে। লোকটার হাতে একটা ছোট স্প্রে গান এবং একটি অদ্ভুত টর্চ। সে সরাসরি হেমন্তবাবুর ঘরের দেওয়ালের দিকে এগিয়ে গেল। আবছা আলোয় দেখলাম লোকটা দেওয়ালের এক নির্দিষ্ট অংশে কিছু একটা স্প্রে করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে টকটকে লাল রঙের ধারা চুঁইয়ে পড়তে শুরু করলো, ঠিক যেন টাটকা রক্ত। লোকটি যেই ঘুরে দাঁড়িয়েছে, ব্যোমকেশ তার টর্চের তীব্র আলো সরাসরি তার মুখে ফেলল, আর লোকটা গেল হকচকিয়ে। তিনি আর কেউ নন, ডাক্তার পালিত। ইতিমধ্যে ঘটনাটার আকস্মিকতায় হেমন্তবাবু জেগে উঠেছেন। আমরা তড়িঘড়ি বেরিয়ে এলাম পালঙ্কের নিচ থেকে।
ডাক্তারবাবু কিছু বুঝতে পারার আগেই ব্যোমকেশ মৃদু হেসে অন্ধকারের বুক চিরে বলল, রক্তের খেলাটা বেশ জমেছে ডাক্তারবাবু, তাই না? ডাক্তার পালিত পালাবার চেষ্টা করতেই ব্যোমকেশ গর্জে উঠল। এক পা নড়লেই আমি গুলি করতে বাধ্য হব ডাক্তার পালিত। আপনার খেলা শেষ। আপনার ওই স্প্রে গানে কি রাসায়নিক আছে তা আমি জানি। ঠিক সেই মুহূর্তেই ওপরতলার সিন্দুক ঘর থেকে একটা ধস্তাধস্তির শব্দ শোনা গেল। ব্যোমকেশ আমাকে ইশারা করল। আমরা দৌড়ে গেলাম উপরে। ডাক্তার পালিত তখন নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে আছেন। ওনার যে কি করণীয় সেটাই তিনি ভুলে গিয়েছেন। আমরা এগিয়ে গিয়ে দেখলাম কিউরিও ঘরের দরজাটা আধ খোলা। তার ভেতরে টর্চের ক্ষীণ আলোয় দেখা গেল একজন লোক সিন্দুক খোলার চেষ্টা করছে। সে সিন্দুকের বোতামগুলোতে একটা বিশেষ আলো ফেলছে। সেই লোকটা আর কেউ নয়, অরিন্দম বাবু। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন রহস্যময় ব্যক্তি। আর হঠাৎ সেই ঘরের আলোটা জ্বলে উঠল। যে রহস্যময় ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে মিস্টার ডিসুজা এবং তার এক সশস্ত্র গুন্ডা। সিন্দুকটা খুলে আসতেই অরিন্দম বাবু ভেতর থেকে সেই অমূল্য প্রত্নতাত্ত্বিক মূর্তি আর একটা বড় থলি বের করে ডিসুজার হাতে দিলেন। তাড়াতাড়ি তুমি জিনিসগুলো নিয়ে জানলা দিয়ে পালাও, পুলিশ আসার আগেই আমাদের বেরোতে হবে। অরিন্দমের গলায় এক বন্য উত্তেজনা। এর মধ্যেই বাজখাই গলায় ব্যোমকেশের কথা শোনা গেল। পুলিশ আসবে না অরিন্দম বাবু, কারণ পুলিশ আপনার বাগানেই ওত পেতে আছে। অরিন্দম বাবু চমকে উঠে একটা পিস্তল বের করলেন নিজের হাতে, কিন্তু আমি তার আগেই লোহার রড দিয়ে তার হাতে এক মোক্ষম আঘাত করলাম। পিস্তলটা ছিটকে পড়ল মেঝেতে। ডিসুজার গুন্ডাটি ব্যোমকেশের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক হাড় কাঁপানো লড়াই। সেই ঘরের ভেতর তখন চলছে তুমুল ধস্তাধস্তি। ডিসুজা জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ব্যোমকেশ তাকে জাপটে ধরল। তখন নিচে পুলিশের গাড়ির শব্দ শোনা যাচ্ছে। ইন্সপেক্টর দাসবাবু তার ফোর্স নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছেন ওপরে। অরিন্দম বাবু তখন পাগলের মতো হাসছেন। অসুস্থ ব্যোমকেশ হাঁপাতে হাঁপাতে দেওয়াল ধরে দাঁড়ালো। তার সাদা ব্যান্ডেজটা আবার রক্তে লাল হয়ে উঠেছে। সে ডিসুজার কলার ধরে টেনে আনলো আলোর নিচে। অরিন্দম বাবু, আপনার চুরির দৃশ্য আমরা নিজের চোখে দেখলাম। আর আপনার এই বন্ধুটির পকেটে যে পাসপোর্ট আর টিকিট আছে তা বলছে আজ রাতেই সেই মূর্তি নিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিল। ব্যোমকেশ ইশারা করতেই পুলিশ ডাক্তার পালিতকে হাতকড়া পরিয়ে ওপরে নিয়ে এলো। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হালকা হাসল আর বলল, মরণ ঘড়ির শেষ ঘন্টা বেজে গিয়েছে ভায়া। খুনি এবং চোর দুজনেই এখন আমাদের হাতের মুঠোয়। কিন্তু এই যান্ত্রিক কান্নার আড়ালে যে কত বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে তা কাল সকালে হেমন্ত বাবুকে জানানোই হবে আমার কাজ। এবার ব্যোমকেশ সেই দানবীয় ঘড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মানুষের লোভের চেয়ে বড় অভিশাপ পৃথিবীতে আর কিছু নেই। পরের দিন সকালে শান্তিনীড়ের আকাশ থেকে মেঘের ঘনঘটা সম্পূর্ণভাবে কেটে গিয়েছে। এখন হেমন্তবাবুর বাড়িটিকে সত্যি শান্তিনীড়ই বলা চলে। বাগানের ভেজা ঘাসের ওপর সকালের সোনাঝরা রোদ এসে পড়েছে, যা দেখে মনেই হয় না যে আগের রাতে এই বাড়িতেই এক চরম নাটকীয়তা আর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গিয়েছে। কিন্তু প্রকৃতির এই উজ্জ্বলতা বাড়ির ভেতরের বিষণ্ণতাকে ঢাকতে পারেনি। আমরা সকলে এই বাড়ির ড্রয়িং রুমে জড়ো হয়েছি রহস্যের সমস্ত জট খোলার আশায়। আর এখন পুরো অভিনয় মঞ্চের শ্রেষ্ঠ অভিনেতা হলো আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ। ও অনেকক্ষণ আগেই প্রস্তুত হয়েই আছে। আজ তাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। সকাল দিয়েই হালকা সুরে গানও বাজতে শুনেছি। আসলে ঝড় চলে যাওয়ার পরের শান্তি এটা, যুদ্ধ জয়ের পরের শান্তি এটা, যার অর্থ কেবলমাত্র আমি বুঝি। সে যাই হোক, ড্রয়িং রুমের সেই প্রকাণ্ড গ্র্যান্ডফাদার ক্লকটি এখন স্থির। ব্যোমকেশ তার পেন্ডুলামটা আটকে দিয়েছে। ঘরের মাঝখানে বসে রয়েছেন বৃদ্ধ হেমন্ত চৌধুরী। এক রাতেই মানুষটা যেন আরও 10 বছর বুড়িয়ে গিয়েছেন। তার কারণ অবশ্য নিজের ছেলেই যখন বাবাকে মারতে চায় তখন সেই বাবার এটা হওয়াই তো স্বাভাবিক। ওনার সামনে
এখন ব্যোমকেশ হাতে একটা সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে। মাথায় এখনও দেখা মিলছে সেই সাদা রঙের ব্যান্ডেজটা। আমি ব্যান্ডেজটা কাল বদলে দিয়েছি, রাতে সেটা রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল। একপাশে আমি আর ইন্সপেক্টর দাসবাবু বসলাম। ব্যোমকেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো। হেমন্তবাবু, সত্য অনেক সময় তেতো হয়, কিন্তু তাকে গ্রহণ না করলে মানুষের মুক্তি নেই। আপনার বাড়িতে যা ঘটেছে তা কোনো অলৌকিক অভিশাপ ছিল না, ছিল আধুনিক বিজ্ঞান আর প্রাচীন লোভের এক নিষ্ঠুর সংমিশ্রণ। হেমন্তবাবু স্নিগ্ধ চোখে তাকালেন একবার, তারপর বললেন, অপ্রিয় সত্য চাপা থেকে লাভ নেই ব্যোমকেশবাবু। আপনি বরং যেটা বলবেন বলেই ফেলুন। আমার যা ক্ষতি হবার তা হয়ে গেছে। যাকে সবটা দিয়ে বিশ্বাস করলাম, পৃথিবীতে এনে এই সুন্দর জগতের আলো দেখালাম, সব শেষে এত করে জানতে পারলাম সেই আমায় শেষ করে দিতে চাইছে। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে ও আমার ছেলে ছিল। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। যা যা উপযুক্ত সাজা হয় ওর, আমি তা পুলিশ সাহেবকে বলবো সেটা দেবার ব্যবস্থা করতে। আর রক্তের টানের ওপর থেকে আমার ভরসা একেবারে উঠে গেছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। আমি ঠিক করে নিয়েছি, আমার যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সবটাই আমি একটা অনাথ আশ্রমে শিশুদের দান করে যাব। এই বাড়িটা অবধি আমি রাখবো না ওর জন্য। ওর আমার সমস্ত সম্পর্ক এইখানেই শেষ। থাক থাক, বাদ দিন ওসব কথা, বাদ দিন। আপনি আমায় সম্পূর্ণ ব্যাপারটা খুলে বলুন, আমি এই রহস্যের কিনারা শুনতে চাই। ব্যোমকেশ শান্ত গলায় আবার বলা শুরু করলো। প্রথমেই আসি সেই রক্তমাখা দেয়ালের রহস্যে। ডাক্তার পালিত তার পেশাগত জ্ঞানের এক কুৎসিত প্রয়োগ করেছিলেন এখানে। তিনি জানতেন আপনি হৃদরোগী, তাই আপনাকে মানসিকভাবে পঙ্গু করাই ছিল তার প্রথম লক্ষ্য। তিনি দেয়ালের সাদা চুনের ওপর আগে থেকেই ফেনথলিন নামক এক বর্ণহীন রাসায়নিকের প্রলেপ দিয়ে রাখতেন। সাধারণ অবস্থায় একে দেখা যায় না, কিন্তু যখনই এর ওপর কোনো ক্ষারীয় পদার্থ, যেমন ধরুন অ্যামোনিয়ার দ্রবণ স্প্রে করা হয়, এটি মুহূর্তের মধ্যে গাঢ় লাল বর্ণ ধারণ করে। ডাক্তারবাবু রাতে ইঞ্জেকশন দেওয়ার অচেলায় ঘরে ঢুকে অতি সন্তর্পণে একটি ছোট পারফিউম বোতল থেকে ওই ক্ষারীয় জল স্প্রে করে দিতেন। রাতে আর্দ্রতা বাড়লে সেই রং চুঁইয়ে পড়ত, যা দেখে আপনার মনে হতো দেয়াল থেকে রক্ত বেরোচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। পুরো ব্যাপারটাই বৈজ্ঞানিক উপায় করা হতো। আর ওই অশরীরী কান্নার ব্যাপারটা, ওটা তো ঠিক বুঝতে পারলাম না। এরপর আসা যাক সেই অশরীরী কান্নার শব্দে। এটি কোনো ভূতের কান্না ছিল না, ছিল এক ধরনের শব্দবিন্যাস। ডাক্তার পালিত ঘড়ির পেছনের কাষ্ঠখণ্ডের আড়ালে একটি অতি উচ্চ কম্পাঙ্কের ইনফ্রাসনিক বিট জেনারেটর বসিয়েছিলেন। এই যন্ত্রটি এমন এক ধরনের কম্পন সৃষ্টি করে যা সরাসরি মানুষের মস্তিষ্কের টেম্পোরাল লোবে আঘাত হানে। এর ফলে মানুষের মনে অকারণ আতঙ্ক, হ্যালুসিনেশন বা কারো কান্নার শব্দ শোনার ভ্রম তৈরি হয়। ঘড়ির পেন্ডুলাম যখন দুলত, তখন সেই যান্ত্রিক ঘর্ষণ এই শব্দ তরঙ্গকে আরও তীব্র করত। আপনার অবচেতন মন সেই শব্দকে আপনার মৃত স্ত্রীর কান্নার সাথে গুলিয়ে ফেলেছিল। আশা করি আপনার সমস্ত সমস্যার উত্তর পেয়ে গিয়েছেন। তবে এবার আসি খুনের ব্যাপারে। ইন্সপেক্টর দাসবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু গদাধর তো কথা বলতে পারতো না। সে তবে বাধা হয়ে দাঁড়ালো কিভাবে? ব্যোমকেশ গদাধরের ডায়েরিটা টেবিলের ওপর রাখল, তারপর সেটা খুলে বলল, গদাধর কালা ও বোকা সেজে থাকলেও তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল প্রখর। সে সব বুঝত। সে ডায়েরিতে স্কেচ করে রেখেছিল কিভাবে অরিন্দমবাবু আর ডিসৌজা মিলে বাড়ির প্রত্নতাত্ত্বিক মূর্তি বা জিনিসগুলো বেঁচে ফেলছিলেন বাজারে। হেমন্তবাবুর ছেলে অরিন্দমবাবু যখন জিনিসগুলো ডিসৌজাকে দেখাতেন, তখন ডিসৌজাই বাজারে সেই জিনিসগুলোর দাম নির্ধারণ করত। বিদেশি বাজারে সেইগুলো চড়া দামে বিক্রি করে যা টাকা পেতেন, সেই টাকার সিংহভাগ নিতেন অরিন্দমবাবু এবং অল্প কিছু অংশ পেতেন ডিসৌজা। তবে গদাধর এই চুরির ফন্দি ধরে ফেলেছিল এবং সম্ভবত অরিন্দমকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। সেই কারণেই ডিসৌজার সেই ভাড়াটে গুন্ডাকে দিয়ে গদাধরকে গলা টিপে খুন করা হয়।
গদাধরের নখের নিচে পাওয়া নীল সুতোটি ছিল ডিসুজার সেই সহকারীর ওভারকোটের। আমার ভাবলেই কেমন অবাক লাগছে। খাইয়ে পরিয়ে এতদিন ধরে একটা খুনিকে বাড়িতে পুষে রেখেছিলাম আমি। ব্যোমকেশ এবার সরাসরি হেমন্ত বাবুর দিকে তাকালো। আপনার ছেলে অরিন্দম শেয়ার বাজারে কয়েক কোটি টাকা দেনা করেছিলেন। পাওনাদারদের হাত থেকে বাঁচতে তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল। ডিসুজা তাকে প্রলোভন দেখান যে আপনার সংগ্রহ থাকা প্রাচীন বুদ্ধ মূর্তি বিদেশে পাচার করলে তিনি অরিন্দমের সব দেনা মিটিয়ে দেবেন। কিন্তু সমস্যা ছিল আপনার সংগ্রহের একটি হিরে। অরিন্দম জানতেন আপনার সব সম্পত্তির মধ্যে একটি হিরে আছে যেটা দুর্মূল্য। আজকের বাজারে সেটার দাম আকাশ ছোঁয়া এবং তিনি সেটা হাতাতে চেয়েছিলেন। আসলে ওই হিরেটি বিক্রি করলেই ওনার সমস্ত ধার শোধ হয়ে যেত। তাই তিনি ডাক্তার পালিতের সাথে হাত মেলালেন আপনাকে মানসিকভাবে পাগল সাজিয়ে সেটা হাতিয়ে নেওয়ার জন্য। কিন্তু যখন তাতে কাজ হলো না, তখন তারা আপনাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেন। হেমন্ত চৌধুরী রুদ্ধস্বরে বললেন, কিন্তু এই হিরেটা তো সিন্ধুকে ছিল না ব্যোমকেশবাবু। ব্যোমকেশ মৃদু হাসল। সে উঠে গিয়ে গ্র্যান্ডফাদার ক্লকের নিচের দিকের একটি অলংকৃত কাঠের অংশ সজোরে চাপ দিল। সঙ্গে সঙ্গে একটি ছোট গোপন ড্রয়ার বেরিয়ে এলো। তার ভেতর থেকে বেরিয়ে এলো হেমন্তবাবুর এক দুষ্প্রাপ্য হিরে। অরিন্দমবাবু জানতেন না যে তার বাবা একজন ঝানু প্রত্নতাত্ত্বিক। আপনি আপনার সবচেয়ে দামি জিনিসটা এই ঘড়ির ভেতরেই লুকিয়ে রেখেছিলেন। জিনিসটা হাতের কাছেই ছিল, অথচ তিনি সঠিক সন্ধানটি পাননি। আর কাল রাতে আমাদের উপর যে হামলা হয়েছিল তা ছিল ডাক্তার পালিতের শেষ চাল। তিনি বুঝতে পেরেছিলেন আমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। কিন্তু কি জানেন তো, অপরাধীর শেষ রক্ষা কোনো দিন হয় না। ইন্সপেক্টর দাস তার টুপিটা মাথায় দিলেন। ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে লম্বা শ্বাস নিল। বুঝলে ভাইয়া, মানুষ যখন সময়ের আগে সব পেতে যায় তখন সময় তাকে ক্ষমা করে না। এই মরণ ঘড়ি আসলে অরিন্দমের পাপের হিসাব গুনছিল। হেমন্তবাবু তখনও স্তব্ধ হয়ে বসে রয়েছেন। তার সমস্ত সম্পত্তি তিনি আজই ট্রাস্টের নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার একমাত্র উত্তরাধিকারী এখন আইনের খাঁচায় বন্দী। ব্যোমকেশ আমার দিকে ফিরে বলল, চলো হে, এই অভিশপ্ত বাড়ির দীর্ঘ নিঃশ্বাসগুলো এখন শান্ত হয়েছে। বাড়ি গিয়ে পুটিরামের হাতের এক কাপ কড়া চা না খেলে এই রহস্যের শেষের তেতো আমেজটা কাটবে না। আমরা যখন শান্তিনীড়ের গেট পেরিয়ে রাস্তায় এলাম, তখন পেছনের সেই বিশাল অট্টালিকাটি যেন এক ইতিহাসের সমাধি স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল। ব্যোমকেশের ডায়েরিতে আরও একটি সফল রহস্যের সমাধান যুক্ত হলো। আজ বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতরে আবছা অন্ধকার। শুধু টেবিল ল্যাম্পের ম্লান আলোয় ব্যোমকেশের মুখটা আধা চেনা মনে হচ্ছে। ব্যোমকেশ তাঁর প্রিয় আরাম কেদারায় আধশোয়া হয়ে চোখ বন্ধ করে সিগারেট টানছে। আমি জানলার ধারে বসে একটা মাসিক পত্রিকা উল্টাচ্ছিলাম। ওটাকে সরিয়ে রেখে বললাম, আচ্ছা ব্যোমকেশ, ওই বাড়ির রহস্যটা মিটে যাওয়ার পর থেকেই তুমি কেমন যেন একটু বেশি চুপচাপ হয়ে গিয়েছো। কি ভাবছো বলো তো অত? ভাবছি মানুষের মনের অন্ধকার নিয়ে। বিজ্ঞানের সূত্রগুলো কত সোজা, অথচ মানুষের প্রবৃত্তিগুলো কত জটিল, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন মিশলে জল হয়, এতে কোনো সংশয় নেই। কিন্তু অগাধ ভালোবাসা আর লোভ মিশলে কি তৈরি হবে তার তো কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। সেটা তো ঠিকই, তবে ওই ডাক্তার পালিত লোকটার কথা ভাবলে আমার এখনো অবাক লাগে। মানুষকে বাঁচানোর কারিগর হয়ে শেষে মানুষ মারার কল বসালেন তিনি ওই ঘড়ির ভেতর। ভুল বললে ভাইয়া, ডাক্তার পালিত একা নন, তাকে অপরাধী করে তুলেছিল অরিন্দমের চরম উচ্চাকাঙ্ক্ষা। জানো তো, লোভ হচ্ছে একটা ছোঁয়াচে ব্যাধি। একজনের মনে ধরলে সেটা আশেপাশের মানুষকেও গ্রাস করে। ডাক্তার সাহেব তো শুধু তার রসায়নের জ্ঞানটা বিক্রি করেছিলেন অরিন্দমের টাকার খিদের কাছে। তবু ভালো যে তুমি সময় মতো সেই দেওয়ালের রক্ত আর ঘড়ির কান্না ধরে ফেলেছিলে, না হলে তো বৃদ্ধ হেমন্তবাবুকে ওরা হার্ট অ্যাটাক করিয়েই মেরে ফেলতো। ব্যোমকেশ মৃদু হেসে বলল, রাখে হরি তো মারে কে। ওই দেয়ালের রংটা তো নেহাতি কেমিস্ট্রির কারসাজি ছিল।
কিন্তু অরিন্দম যখন নিজের বাবার ঘরের সামনে দাঁড়িয়ে ওই অশরীরী কান্নার শব্দ শুনেও বিচলিত না হয়ে মূর্তির খোঁজে ব্যস্ত ছিল, তখন আমি নিশ্চিত হয়েছিলাম যে আসল প্রেতাত্মা বাইরে থেকে আসেনি, সে ওই বাড়ির অন্দর মহলেই রাজত্ব করছে। আচ্ছা, ওই গদাধর লোকটা কি সত্যি ব্ল্যাকমেল করতে চেয়েছিল, নাকি ওটা স্রেফ ওর বাঁচার একটা রাস্তা ছিল? হয়তো দুটোর মাঝখানে কিছু একটা। বোবাকালা হয়ে থাকার একটা বড় সুবিধে হলো লোকে আসবাবপত্রের মতো অবহেলা করে, আর সেই অবহেলার সুযোগেই গদাধর এমন কিছু দেখে ফেলেছিল যা তার দেখার কথা নয়। বেচারা জানতো না যে বাঘের মুখে হাত দিতে গেলে সাহস নয়, শক্তি লাগে। উফ, দিনকাল যা পড়েছে, এখন তো নিজের রক্তকেও বিশ্বাস করা দায়। আহা, ও কথা বলো না হে। সত্যান্বেষীর ওপর যদি সবার বিশ্বাস উঠে যায় তবে আমার দোকান তো লাটে উঠবে। তার চেয়ে বড় কথা পুঁটিরামকে বলো চা দিতে, আর চায়ের চিনি আর দুধের অনুপাতটা যদি ঠিকঠাক না হয় তবে এই বৃষ্টির সন্ধ্যাটাই বৃথা যাবে। তোমার ওই এক চা আর চা। আমার তো মাঝে মাঝে মনে হয় যে রহস্যের চেয়েও তোমার কাছে ওই চায়ের গুরুত্ব বেশি। রহস্যের গুঁড়ো গম্ভীর সত্য আর চা দুটোই কড়া হওয়া ভালো বন্ধু, তাতে মাথা পরিষ্কার থাকে। যাও তো দেখি পুঁটিরামকে একবার ডাক দাও। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর আরও এই রকম রোমহর্ষক সহস্য গল্প শুনতে এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিকে এবং বাম দিকের দুটোর মধ্যে আপনার ইচ্ছে মতন যে কোনো একটায় ক্লিক করুন।